মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। রোববার থেকে 4 আসামির সাক্ষ্য গ্রহণ শুরু। অনশন ভাঙতে শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ কুয়েট শিক্ষার্থীদের। ভিসি পদত্যাগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে 3 যুবকের মৃত্যু। দুর্ঘটনার কারণ জানতে কাজ শুরু করেছে পুলিশ। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে সংঘর্ষে 5 পুলিশ সহ আহত 10 জন। 3 দিনের অভিযানে 800 রিকশা জব্দ। এবং জনবল নিয়োগ ও বিদ্যুতের সাব স্টেশনের অভাবে চালু করা যায়নি বরিশাল 200 শয্যার শিশু হাসপাতাল। বরাদ্দের আশায় গণপূর্ত বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে। 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। রোববার পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণ হবে। সকাল 10:30টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার 1.5 মাস পর 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার সকালে শিশুটির বোনের স্বামী, ভাসুর, শ্বশুর ও শাশুড়িকে মাগুরা জেলা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। আসামিরা ধর্ষণ ও হত্যায় জড়িত কিনা বিচারক জানতে চাইলে অপরাধের বিষয়টি অস্বীকার করেন তারা। এই মামলায় আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য উপস্থিত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কোন আইনজীবী নিয়োগ করতে চান কিনা, এবং বিজ্ঞ আদালত বলেছেন যদি আপনারা আইনজীবী নিয়োগ করতে চান বিধি মোতাবেক কারা কর্তৃপক্ষ থেকে মাধ্যমে আপনারা দরখাস্ত করতে পারেন। ধর্ষণ ও হত্যা মামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন স্বজনরা। প্রকৃতি যে আসামি তারা তো ফাঁসি দেবেন, আর যেগুলো জড়িত সেগুলো যে শাস্তিমূলক ব্যবস্থায় সে শাস্তিমূলক ব্যবস্থা জন্য দেয়, সার জন্য দেয়। দ্রুত বিচার হতে হবে, এই বিচারটা দ্রুত হতে হবে। বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে 5 মার্চ রাতে বোনের শ্বশুর হিট্টু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ হাসপাতালে মারা যায় শিশু আসিয়া। এই ঘটনায় 8 মার্চ 4 জনের নামে মামলা দায়ের করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার মাগুরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, আসামিদের উপস্থিতিতেই তো আজকে শুনানি শুরু হয়েছে। আসামিরা আদালতে কি জানিয়েছেন আমাদের জানাবেন বিস্তারিত। জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মাগুরা জেলার দায়রা জজ আদালতের সামনে। সকাল 10:30টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আসামিদেরকে হাজির করা হয়, এবং আসামিদের হাজির করার পরেই তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগ গঠনের মধ্য দিয়েই কিন্তু আজকে যে মাগুরার আলোচিত ধর্ষণ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। তো আসামিরা বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরেই তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা এই ধর্ষণের সাথে জড়িত রয়েছেন কিনা। আর তারা আদালতে স্বীকার করেছেন যে তারা ধর্ষণের সাথে তারা জড়িত নয় বলে তারা জানিয়েছে। তো আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মামলাটি যেহেতু সারা দেশব্যাপী সহ মাগুরাতে আলোচনার সৃষ্টি করেছিল, যার কারণেই কিন্তু রাষ্ট্রপক্ষ একটি আইনজীবী এখানে নিয়োগ করেছেন। আজকে সেই রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি ছিলেন এই আদালতে। তার সামনেই কিন্তু আজকে এই অভিযোগ গঠনের শুনানি হয়েছে। এই শুনানিতে মূলত মামলার প্রধান যিনি আসামি রয়েছেন হিট্টু শেখ, তাকে 9-2 ধারায় তার বিরুদ্ধে দণ্ডবিধির 9-2 ধারায় তার বিরুদ্ধে আনিত অভিযোগ আনা হয়, এবং বোনের স্বামী এবং যিনি বোনের বড় ভাই ছিলেন স্বামীর, তাকে 506 দণ্ডবিধির ধারায় দণ্ডায়িত করা হয়, এবং বোনের শাশুড়িকে তাকে 201 ধারায় দণ্ডবিধির ধারায় তাকে দণ্ডায়িত করা হয়েছে এই অভিযোগে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর থেকে আজকেই কিন্তু বিচারিক যে কার্যক্রম সেটি শুরু হলো। তো আমি কথা বলেছিলাম এই বিচারিক কার্যক্রমের বিষয়ে যে আজকে শুরু হয়েছে এই আসিয়ার পরিবারের সাথে, তার
মা বলেছেন, যেহেতু আজকে বেশ কিছুদিন পরে এই হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, তারা বলেছেন যে এই বিচারের যে সর্বোচ্চ যে আইনের যে প্রয়োগ রয়েছে সেই আইনের প্রয়োগটি যেন এই বিচারিক পায় তারা, এবং এখানে মাগুরাবাসী সহ দেশবাসী এই আলোচিত ঘটনার যে বিচার কার্যক্রম এটি যেন অতি দ্রুতই সম্পূর্ণ হয় সেটি দাবি করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই শিশুটির পরিবার বলছেন যে এই আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে তারা যেন বের হয়ে না যেতে পারে, সেদিক থেকেও তারা বলেছেন এই বিষয়টি। তারা দাবি করছেন যে অতি দ্রুতই যেন এটি বিচার করা হয় এই হত্যা মামলার, ধর্ষণ ও হত্যা মামলার। তো এই ছিল মাগুরা থেকে এই মামলার সর্বশেষ পরিস্থিতি। মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন। অনশন প্রত্যাহারের শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে তৃতীয় দিন অনশনরত আরও এক শিক্ষার্থী সহ 6 জন অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার বিকেল থেকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 32 শিক্ষার্থীর মধ্যে 3 জন অসুস্থ হয়ে সোমবার বাড়ি ফেরেন। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন আরও 2 শিক্ষার্থী। বুধবার সকালে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান। তদন্ত কমিটির উপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধও জানান তিনি। 3 জনের একটা কমিটি, যেখানে 2 জন ইউজিসির মেম্বার আছেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তারা সার্বিকভাবে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি, এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান করে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। যত সময় পর্যন্ত আমাদের একদম না হবে তখন আমরা এখান থেকে উঠবো না। আমরা এমন অনুষ্ঠানে বসেছি, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। টাইম এক্সটেন্ড না করা হোক, যত দ্রুত সমাধান করা হোক। আমাদের জুনিয়রগুলো আসলে আমরা এদেরকে দেখতে পারতেছি না, সবাই ডিহাইড্রেট হয়ে গেছে, কেউ কথা বলতে চাইতেছে না। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষের পর 37 শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, শিক্ষার্থীদের অনশনের কিন্তু 48 ঘন্টা পেরিয়ে গেল এবং সকালে শিক্ষা উপদেষ্টা অনশন ভাঙার আহ্বান জানিয়েছিল তাদের, এরপরও তারা ভাঙেনি। এখন কি বলছেন তারা? এবং আজকে তারা এখন পর্যন্ত সেই আমরণ যে অনশন কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে এই পর্যন্ত ইতিমধ্যে 4 জন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে মেডিকেলের যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর যে সমস্ত শিক্ষার্থীরা আসলে অনশনরত অবস্থায় ছিলেন তাদের শারীরিক অবস্থারও আস্তে আস্তে, এবং এই জন্য তাদেরকে পার্শ্ববর্তী যে মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছিল সেই মেডিকেল ক্যাম্পে এনে রাখা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থীকে লাইন দেওয়া হয়েছে, কয়েকজন শিক্ষার্থীর অবস্থা বেশ কিছু অবনতি হচ্ছে, এবং এখানে যে অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারা অবশ্য মেডিকেল ক্যাম্পে যিনি চিকিৎসক রয়েছেন তাদেরকে এনে সেই শিক্ষার্থীদেরকে সেবা চিকিৎসা করছেন। এবং শিক্ষার্থীরা তারা একটা কথাই তারা সকাল থেকে গতকাল দিন ধরেই বলে আসছেন যে তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা এখন পর্যন্ত অবস্থানে রয়েছেন। আপনি যেমনটি বলতেছিলেন সংবাদে যে সকালে শিক্ষা প্রতিষ্ঠাকে নিয়ে আসেন এবং তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, এবং কথা বলার পর তিনি গণমাধ্যমকে জানান যে তারা একটি কমিটি করেছেন এবং সেই কমিটি প্রতিবেদন কার্যকে এই বিষয়ে আসলে তারা পদক্ষেপ নেবেন বা কি ধরনের সিদ্ধান্ত হবে সেটি জানাবেন। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের এই আশ্বাসকে আসলে শিক্ষার্থীরা একটি বিষয় জানতে চাই যে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের একটি হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে, এ বিষয়ে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সেই হলগুলো কিন্তু বন্ধ ছিল। গত 13 এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে এবং হল 14 এপ্রিল এবং 15 এপ্রিল তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে নেয়, এবং তারপরে 16 এপ্রিল তারা হচ্ছে যে শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু এই হলগুলো তালা ভেঙে হলে প্রবেশ করেন। ছাত্রী হল ছিল, যে ছাত্রী হলটি তালা বন্ধ ছিল সেটিও গতকাল সন্ধ্যার সময় ছাত্রীরা তারা খুলে তারা সেখানে তারা অবস্থান করছেন। শিক্ষার্থীরা নিজেরাই আসলে প্রশাসনের বন্ধ থাকার যে নোটিশ রয়েছে সেটিকে প্রত্যাখ্যান করে তারা নিজেরাই এই হলগুলো খুলে তারা সেই হলে অবস্থান করছেন। আর দুপুরের দিকে অবশ্য শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখান থেকে অবশ্য তারা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো কথা বলেননি
এই জন্য তারা একটু অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এই পুরো ঘটনা যদি সুষ্ঠু তদন্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে শিক্ষকরাও আসলে তারা যে লাঞ্ছিত হয়েছেন বা ভূমিত হয়েছে শিকার হয়েছেন সেজন্য তারা অবস্থান নিচ্ছেন এবং তারা ক্লাসে ফিরবেন না, এরকম একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষক সমিতির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা সেটি জানিয়েছেন। আর এর বাইরের পরিস্থিতি হচ্ছে এখনো পর্যন্ত শিক্ষকরা তাদের অনশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীরা তাদের পাশে অবস্থান নিয়ে বসে আছেন এবং শিক্ষকরা তারাও প্রশাসনিক ভবনে অবস্থান করছেন এবং প্রশাসনিক ভবনে তাদের সভা চলছে এবং হয়তো সেই সভা থেকে পরবর্তীতে শিক্ষকদের পক্ষ থেকে কোনো বিষয় জানা যাবে। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে এই ক্যাম্পাসের যিনি ছাত্র কল্যাণ পরিচালক রয়েছেন তিনি এসেছেন এবং তার সঙ্গে আসলে ইউজিসির যে তদন্ত টিম সেই তদন্ত টিমের সদস্য রয়েছে। যদিও তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি, তারা অসুস্থ শিক্ষার্থীদের পাশে যান এবং তাদের সাথে দেখাশোনা করেন এবং অন্যান্য শিক্ষার্থীদের কথা বলে তারা বেরিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত আসলে ইউজিসির পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা তদন্ত প্রতিবেদন কত থেকে এগিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। মূলত আসলে গত 18 অভিজিৎ, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থী। সকাল 11টায় মহুয়া মঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, কুয়েট শিক্ষার্থীদের অনশন কর্মসূচির প্রায় 2 দিন পার হলেও সরকারের পক্ষ থেকে যৌক্তিক সমাধান আসেনি। 5 আগস্ট পরবর্তী সময়েও যৌক্তিক দাবি আদায়ের জন্য অনশনে বসা কামনায়। একই দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 1টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় কুয়েট উপাচার্যকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণের দাবি জানিয়ে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কুয়েটের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, যে তাদের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি, সেই দাবির সাথে একত্রতা পোষণ করে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ সকাল 11:30 থেকে অনশনে বসেছি। জুলাইয়ের পর দেশের এরকম পরিস্থিতি আমরা আবার দেখতে পাবো, স্টুডেন্টরা আবার আন্দোলনে নামবে, সেটা আমরা আশা করিনি, কিন্তু পুনরায় দেখতে পাচ্ছি কুয়েটের ভিসি মাসুদ আবার একই রূপ দেখাচ্ছেন। যে জুলাই প্রতিনিধিত্বকারী হিসেবে যাদেরকে আমরা ছাত্র উপদেষ্টা হিসেবে গভর্নমেন্টে পাঠিয়েছিলাম, তারা এই ঘটনার মাধ্যমে তাদের লেজিটিমেসি হারাইছে। কুমিল্লার বুড়িচংয়ে রেললাইন থেকে 3 তরুণের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে মাধবপুরে ঢাকা চট্টগ্রাম রেললাইনে পড়েছিল মরদেহ, পরে কুমিল্লায় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, বাকি 2 জনের পরিচয় জানতে কাজ করছে পুলিশ। রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতা স্যান্ডেল, পাশেই পড়ে আছে ক্ষতবিক্ষত মরদেহ। ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িয়াচংয়ের মাধবপুরে ভোরে 3 তরুণের খণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। গ্রামবাসী রেল লাইনে ভিড় করলেও 3 তরুণকে এলাকায় আগে কখনো দেখা যায়নি বলে জানান তারা। রেলে যে চাপা দিছে, চাপার সাথে ডলার সাথে মানে অনেক দূরে চলে আসে। আর বাকি যে 2টা বডি ছিল ওটা 3 জন একসাথে মনে হয় বসা ছিল লাইনের উপরে। একটার তো কল্লা নাই আর 2টা বডির এদিক থেকে নাই আর কি। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে স্টেশনের ফাঁড়িতে নিয়ে যায়। নিহতদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে ধারণা পুলিশের। 3 জন মারা গেছে, বয়স 16 থেকে 18-এর ভিতর মাঝে হবে, মধ্যবর্তী 3 জনের বয়স হবে। 3 জনই পুরুষ, অজ্ঞাত এখনো শনাক্ত হয় নাই। দেখি আমরা শনাক্তের জন্য স্থানীয় লোকজনের চেষ্টা করতেছি যে শনাক্ত করা যায় কিনা। এদিকে দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নিহতদের পরিচয় এখন জানা গেছে কিনা এবং মরদেহগুলো এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে? কুমিল্লা রেলওয়ে পুলিশের যিনি ইনচার্জ সোহেল মোল্লা, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে শুধুমাত্র একজনের পরিচয় জানা গেছে, তার নাম হচ্ছে সাইফুল ইসলাম। সে মূলত কুমিল্লা রেলওয়ে স্টেশনেই বসবাস করত তার পরিবারের সাথে। আর মূলত তাকে ছিন্নমূল যুবক বলে পুলিশ বলছে, যে সে টোকাইয়ের কাজ করত, এছাড়া সে একসময় রং মিস্ত্রির কাজ করত। আর বাকি যে 2 জন, তার মধ্যে একজনের নাম পাওয়া গিয়েছে, তার নাম হচ্ছে তুহিন, তার বাড়ি চট্টগ্রাম বলে পুলিশ আমাদেরকে বলেছে, তবে সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। অপর একজনের পরিচয় কিন্তু এখনো পাওয়া যায়নি।
যায়নি। তবে রেল স্টেশনে যারা থাকেন তারা বলছেন যে এই 3 যুবককেই আশেপাশে বিভিন্ন সময় দেখা গিয়েছে একসাথে, এবং তারা কিন্তু একই সাথে বিভিন্ন ট্রেনে চড়তো এবং এই স্টেশনে নেমে যেতে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর কিছুক্ষণ আগে আমরা রেল পুলিশের সাথে কথা বলেছি। রেল পুলিশ যেটি জানিয়েছে 3 জনের মরদেহই কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কারণ মাধবপুর যে এলাকাটিতে তাদের 3 জনের মরদেহ পাওয়া গিয়েছে সেই এলাকাটিতে তাদের মরদেহ খণ্ড বিখণ্ড অবস্থায় পাওয়া গিয়েছিল। অর্থাৎ তাদেরকে পুলিশ যেটি বলছে যে গতকাল রাত 3:30টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তারা মৃত্যুবরণ করে থাকতে পারে। সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়ার জন্য তাদের ময়নাতদন্তের প্রয়োজন এবং সেই মরদেহগুলো কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর মাধবপুর যে ডাকবাংলো এলাকায় তাদের মরদেহ পাওয়া গিয়েছে সেই এলাকাটি নিয়ে আসলে স্থানীয়দের একটি ধারণা, সেটি হচ্ছে যে সেই ডাকবাংলো এলাকায় কিন্তু বিভিন্ন সময় মাদকের আখড়া বসে। সেই এলাকাটিতে অনেকে মাদক সেবনের জন্য যায়, অনেকে আবার সেটিও বলছেন সেই 3 যুবক সেখানে মাদক সেবন করে রেল লাইনের উপর হয়তো শুয়েছিলেন, তাদের উপর দিয়ে পরবর্তীতে ট্রেন গেলে তারা আসলে মৃত্যুবরণ করে। তো সব মিলিয়ে আসলে বিষয়টি এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। তবে পুলিশের ইনচার্জ যিনি তিনি বলছেন যে রাত 3:30টায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তারা মৃত্যু হয়েছে, তারা প্রাথমিকভাবে সেটি বলছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সাইফুল ইসলাম মূলত একজন রং মিস্ত্রি ছিলেন, তার বাবা মাও কিন্তু এই রেল স্টেশন এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন। আমরা দেখেছি যে তার বাবা মা কিন্তু তার মরদেহটি দাফনের জন্য খরচও তুলতে পারছিলেন না, তারা বিভিন্ন জনের কাছ থেকে ধার চেয়ে আসলে এই মরদেহ দাফনের ব্যবস্থা করছিলেন। আগামীকাল সকাল 11টার মধ্যে এই মরদেহ তার পরিবারের কাছে দেওয়া হবে। আর এর মধ্যে আসলে আরো যে 2 জনের মরদেহ পরিচয় নিশ্চিত করা যায়নি, তাদের আসলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আসলে তাদের যে ভোটার আইডি কার্ড সেটি না থাকায় আসলে ইন্টারনেটে তাদেরকে পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে, পুলিশ সেটি কাজ করে তাদের পরিচয় শনাক্ত করবে। তো এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা থেকে 3 জন মৃত্যুর সর্বশেষ খবর। কুমিল্লা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার। চট্টগ্রামের বাহির সিগন্যাল এলাকায় অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় 5 পুলিশ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সকাল 11টা থেকে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, পরে আধা ঘন্টা চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায় জেলা প্রশাসন ও মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে কাপ্তাই রাস্তার বাহির সিগন্যাল এলাকায় অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় চালকরা দায়িত্বরত পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়, এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। জড়িতদের ধরতে অভিযান চলছে। চার্জার পয়েন্টগুলো নির্মূল করার জন্য বা চার্জার পয়েন্টগুলো করার জন্য আমরা অভিযান চালাই এবং তৎপ্রেক্ষিতে এখানকার কিছু ব্যাটারি চালিত রিক্সা চালক সহ কিছু দুষ্কৃতিকারী মিলে রাস্তায় চলাচলে বাধা প্রদান করে মানুষের এবং রাস্তা অবরোধ করে, এবং আমরা পুলিশ এসে তাদেরকে এখান থেকে চলে যেতে বলি। তারা চলে না যে বরঞ্চ পুলিশের প্রতি তারা আক্রমণাত্মক হয়। এদিকে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গেল 3 দিনে 800 অটোরিকশা আটক করা হয়েছে বলে দাবি পুলিশের। এমন অভিযানে খুশি সাধারণ মানুষ, তবে হঠাৎ শুরু হওয়া এমন ধরপাকড়ে ক্ষোভ জানিয়েছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। চট্টগ্রামের মনসুরাবাদে পুলিশের ডাম্পিং স্টেশন এটি। বিশাল মাঠে রাখা হয়েছে আটক করা ব্যাটারি চালিত রিকশা। মঙ্গলবার পর্যন্ত 3 দিনে নগরের প্রধান সড়কে অভিযান চালিয়ে প্রায় 800 রিকশা আটক করে পুলিশ। তারা জানায় মূল সড়কে দুর্ঘটনার বড় কারণ এই ব্যাটারি চালিত বাহন। তাদের দৌরাত্ম্য কমাতেই অভিযান। যে স্ট্রাকচারটা সেটা এই কারণে অ্যাক্সিডেন্ট আসলে বেশি হয়, সেটা ওয়েল ডিজাইন না। তো এই কারণেই হচ্ছে আপনার আমরা এটা যেহেতু অবৈধ, এই কারণে আমরা ওদেরকে মূল রোডগুলোতে আসতে দেই না। তো আমাদের ড্রাইভ আসলে চলমানই ছিল, তো যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আরও জোরদার করা হয়েছে। পুলিশের এমন তৎপরতায় খুশি নগরবাসী। তারা বলছেন এসব রিকশার বেশিরভাগ চালক কম বয়সী এবং অদক্ষ, এতে ঝুঁকি বেড়েছে দুর্ঘটনার। ব্যাটারি চালিত রিক্সাগুলো কি হয়, গাড়ি পাকে পাকে ঢুকাই দেয়, গাড়ির কোনো সিগন্যাল মানে না, তারপরে ডাইরেক্ট একদম সোজা ঢুকাই দেয়। ওরা ছোট ছোট বাচ্চা দিয়ে প্লাস এই 8 বছর 9 বছরের বাচ্চাগুলো দিয়ে ওরা যে গাড়িগুলো চালাচ্ছে, ওরা শুধু একটু ফিকআপ আর ব্রেকটা ধরতে পারলে হবে, ওরা গাড়ি দিয়ে দিচ্ছে। তবে এসব অভিযানের ফল টেকসই হবে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। দীর্ঘমেয়াদী সুফল পেতে ব্যাটারি ও যন্ত্রাংশ আমদানির লাগাম টানার তাগিদ তাদের। উচ্চ মূল্যে স্টপ করতে হবে, আমদানি বন্ধ, তার যন্ত্রপাতি পাওয়ার টাকা অ্যাভেলেবল আনঅ্যাভেলেবল করে দেওয়া। এইভাবে ক্রমে একবার যদি ঢুকে গেছে
একটু সময় নিয়ে এই মানুষগুলিকে পুনরায় পুনর্বাসিত করার ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা নিয়ে কোনো হিসাব নেই। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নির্মাণের 1 বছর পরও চালু হয়নি বরিশালের 200 শয্যার শিশু হাসপাতাল। জনবল নিয়োগ না হওয়া ও বিদ্যুতের সাব স্টেশন নির্মাণ না হওয়ায় এই অবস্থা। এসব কারণে বরিশাল মেডিকেল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করতে পারছে না ঠিকাদার। বরাদ্দ পেলে শিগগিরই বাকি কাজ শেষ করার আশায় গণপূর্ত বিভাগ। বরিশালের আমানতগঞ্জ এলাকায় নতুন 200 শয্যার শিশু হাসপাতাল। গত বছরের মার্চে ভবন নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি হাসপাতালটি। হাসপাতালটি চালু হলে পরিচালনার দায়িত্বে থাকবে শেরেবাংলা মেডিকেল কলেজ। তারা বলছে হাসপাতাল চালাতে প্রয়োজন 350 জন কর্মকর্তা কর্মচারী, অথচ একজনও নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া নির্মাণ হয়নি বিদ্যুতের আলাদা সাব স্টেশনও। এটার জন্য কোনো জনবল আমাদের নাই, তো ঠিক লাগে এগুলো আজকে প্রসেসে হয়তো গভর্নমেন্ট দিবে। বাট তারপরে আমি যখন পিডব্লিউর সাথে যোগাযোগ করলাম, তো ওদের এখানে সাব স্টেশনটা এখনও বসানো হয় নাই। তো সাব স্টেশন না বসলে তো আমি কিছুই করতে পারবো না। হাসপাতাল চালু না হয় বরিশাল মেডিকেলের শিশু ওয়ার্ডকে বাড়তি চাপ নিতে হচ্ছে। আমাদের এখানে হসপিটালে বর্তমানে সবচেয়ে বেশি গ্যাদারিংয়ের জায়গাটি হচ্ছে শিশু বিভাগ, যেখানে আনুমানিক আপনার জরুরি বিভাগেই প্রায় গড়ে 600 থেকে 650 প্রতিদিন বাচ্চা ট্রিটমেন্ট নিচ্ছে। ঠিকাদার বলছে ভবনের কাজ শেষ হলেও কর্তৃপক্ষ তা বুঝে নিচ্ছে না। অবহেলায় পড়ে থাকায় চালুর আগেই চুরি হচ্ছে অনেক মালামাল। সিকিউরিটি অভাব থাকার কারণে মালগুলো অনেক সময় বিভিন্ন সময় চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কাজটা যত তড়িঘড়ি চেষ্টা করেছি যে কাজ করে গণপূর্ত অধিদপ্তরের আমরা এটা হ্যান্ড ওভার করবো, তারা এখন আমাদের কাছ থেকে নিচ্ছে না। গণপূর্ত বিভাগ বলছে বরাদ্দের অভাবে বাকি কাজ করা যাচ্ছে না। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান কর্মকর্তারা। স্বাস্থ্য বিষয়ক ব্যাপার নিয়ে যারা ডিল করে থাকেন মন্ত্রণালয়ের সাথে, তাদেরকেও আমরা জানিয়েছি যে দ্রুততার সহিত আমাদেরকে যদি এই বরাদ্দের ব্যবস্থা করে দেওয়া হয় এবং আমরা যদি সাব স্টেশন এবং জেনারেটরের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের সকল কাজ সম্পন্ন হয় এবং হাসপাতাল ব্যবহারের জন্য উপযোগী করা যায়। 2017 সালে হাসপাতাল ভবন নির্মাণ শুরু হয়ে 2019 সালে শেষ হওয়ার কথা ছিল, তবে নানা জটিলতায় কয়েক বছর দেরি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাষ্ট্র কাঠামো মেরামত বিষয়ে রংপুর ও নীলফামারীতে চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। সকালে রংপুরে দিনব্যাপী এ কর্মশালায় অংশ নিয়েছেন জেলা ও মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বক্তব্য রাখেন মিডিয়া সেলের আহ্বায়ক ও প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সহ কেন্দ্রীয় নেতারা। নীলফামারীতেও চলছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এতে বক্তারা বিএনপি প্রণীত 31 দফা বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বিকেল 5টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় থাকার সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে এবং এই অবস্থায় তারা যদি নির্বাচনে যায়, আপনি কি মনে করেন যে আর 10টা দলের সঙ্গে তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড আছে? নো, তাদের লেভেল প্লেইং ফিল্ড নাই। একটা অসম ক্ষেত্রে আমাদেরকে নির্বাচনী যুদ্ধটা করতে হচ্ছে। লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় আরও 14 বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে 2 মামলায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রায়পুর থানার ওসি নিজামুদ্দিন ভূঁইয়া জানান, গত 7 এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হন। এ ঘটনায় আলাদা 2টি হত্যা মামলা করেন নিহতের পরিবার। মামলায় 74 জনের নাম উল্লেখ সহ 230 জনকে অজ্ঞাত আসামি করা হয়। সোমবার ঢাকা থেকে 3 জন ও বুধবার ভোরে আরও 14 জনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নেট হরাইজন লিমিটেড গার্মেন্টস কারখানার শ্রমিকরা। সকাল 10:30টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা জানান, মঙ্গলবার কোনো নির্দেশনা ছাড়াই কারখানার 30 থেকে 40 শ্রমিককে ছাঁটাই করা হয়। প্রতিবাদে তারা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের কাজে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা ফিরে যান। আজ সকালে কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানার মূল গেটে তালা ঝুলছে। বিষয়টি শিল্প পুলিশকে জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। অপহরণের 1 সপ্তাহ পার হলেও উদ্ধার হয়নি খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। তাদের উদ্ধারে দুর্গম পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। এর মধ্যে সোমবার সকালে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনী ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পায়। এ সময় চাঁদা আদায়ের রসিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্ম সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়। শিক্ষার্থীদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে খাগড়াছড়ির পুলিশ সুপার আরফিন জুয়েল। এদিকে 5 শিক্ষার্থীর মধ্যে 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এমন খবর ছড়ালেও এর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ। অল্প জায়গায় কম খরচে পেঁয়াজ সংরক্ষণের জন্য ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে এয়ারফ্লো মেশিন। 100 থেকে 300 বর্গফুট জায়গায় এই যন্ত্র বসিয়ে সংরক্ষণ করা যাচ্ছে কয়েকশো মন পেঁয়াজ। তাই কৃষি যন্ত্র হিসেবে একে বেছে নিচ্ছেন চাষিরা। পেঁয়াজের পচন ঠেকাতে এবং ঘাটতি মোকাবেলায় সরকারিভাবে এবছর 17টি জেলায় 4000 মেশিন দেওয়া হবে। দেশে পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা ফরিদপুর। 9টি উপজেলার অধিকাংশ মাঠ জুড়ে আবাদ হয় পেঁয়াজ। এর মধ্যে সালথা ও নগরকান্দার প্রত্যেক চাষি কম বেশি 200 থেকে 1000 মন পেঁয়াজ উৎপাদন করেন। সাধারণত সারা বছর ঘরের মাচায় সংরক্ষণ করা হয় পেঁয়াজ, কিন্তু প্রচণ্ড গরম আর খারাপ আবহাওয়ায় সহজেই নষ্ট হয়ে যায় কষ্টের ফসল। গেল 3 বছর ধরে জেলায় এয়ারফ্লো বা ব্লোয়ার মেশিন ব্যবহারে স্বস্তি মিলেছে কৃষকের। 100 থেকে 300 বর্গফুট জায়গায় এই যন্ত্র বসিয়ে সংরক্ষণ করা যাচ্ছে কয়েকশো মন। পাকা মেঝে থেকে সামান্য উঁচুতে বাঁশের মাচা বসিয়ে রাখা হয় পেঁয়াজ। মাঝখানে বসানো হয় যন্ত্রটি। 6 ইঞ্চি উঁচু আর কি, একটা ইট দিয়ে পরে একটা বাড়ি দিয়ে এরপরে মাছল বিছিয়ে মানে মাঝখানে মেশিনে বসে পরে কি ডালছি শুধু। আমি উপকার পাইছি এবং আমি অনেক লোকজন আমাদের কাছ থেকে যারা বীজ নেয় পেঁয়াজ করে তাদেরকেও আমি পরামর্শ দিচ্ছি এই ব্লোয়ার ফ্যানে রাখার জন্য। পেঁয়াজ তো মনে করে যে পয়সা দেওয়ার কারণে আমরা রাখতে পারি না, আর এইভাবে যে থাকে আমাদের পেঁয়াজ ইনশাল্লাহ ফলমানও বেশি হবে আর পেঁয়াজ আমরা সাপ্লাই দিতে পারবো বেশি। চাষিদের মধ্যে চাহিদা বাড়ায় এয়ারফ্লো মেশিনের উৎপাদনে ঝুঁকছে স্থানীয় কৃষিযন্ত্র তৈরির কারখানাগুলো। সরকারিভাবেও মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বছরে মানে যে টার্গেট ছিল টার্গেটের তুলনায় 4 গুণ বেশি চাহিদা, আমরা দিয়ে সময় পাইতেছি না। পেঁয়াজ সংরক্ষণের প্রযুক্তি ব্যবহার বাড়াতে পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগও। নির্দেশনা দেওয়া আছে যে একটা আমাদের প্রকল্পের মাধ্যমে প্রায় পেঁয়াজ উৎপাদনকারী যে 15টি জেলা আছে এই 15টি জেলায় প্রায় 4000 ব্লোয়ার মেশিন দেওয়া হবে। আমরা আশা করছি যে এটি ইমিডিয়েট দেওয়া হয় তাহলে কৃষক এখান থেকেও কিছু বেনিফিট হবে। জেলায় এবছর 36,140 হেক্টর জমিতে হালি পেঁয়াজ চাষে লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 40,913 হেক্টর জমিতে। প্রায় 5,43,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের মেহেরুল্লাহ ময়দানে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। প্রায় 1 যুগ পর যশোর চেম্বার অব কমার্সের আয়োজনে এই মেলায় প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। হস্তশিল্প সহ নানা পণ্যের 90টি স্টল রয়েছে। স্থানীয় পণ্য প্রসারের লক্ষ্যে মেলা জানান আয়োজকরা। মামলা জটিলতায় প্রায় 1 যুগ যশোর চেম্বার অফ কমার্সের কমিটি না থাকায় এতদিন বাণিজ্য মেলা আয়োজন করত জেলা প্রশাসন। গণঅভ্যুত্থানের পর নির্বাচিত কমিটি দায়িত্ব নেয়। তাদের আয়োজনে শুরু হয়েছে বাণিজ্য মেলা। ঈদ আর পহেলা বৈশাখের পরপরই হওয়ায় শুরুতে বিক্রি কম থাকলেও সপ্তাহ পেরোতেই জমে উঠেছে মেলা। প্রচার আরও বাড়লে দর্শনার্থীদের আনাগোনা আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। ঈদের পরে তো এমনি বেচাকেনা একটু কম হয়, এই কারণে কম হয়, তো আশা করি সামনে একটু ভালো হবে এই আশাই করি। গ্রাম ছাড়া অনেকে জানে না, গ্রাম ছাড়া যদি 75টা দেয় তাহলে আপনার এই জিনিসগুলো জানলো, আর গ্রাম ছাড়া মহিলারা কেনাকাটা একটু বেশি করে বাচ্চা কাচ্চারা। এদিকে মেলা ঘিরে মেহেরুল্লাহ ময়দান রূপ নিয়েছে স্থানীয়দের মিলন মেলায়। প্রতিদিনই আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। হস্তশিল্প, গৃহসজ্জা সামগ্রীর পাশাপাশি পোশাক, ইলেকট্রনিক্স সহ নানা পণ্যের রয়েছে সমাহার। মেলার পরিবেশটা আসলে ভালো আছে সব দিক থেকে, আর যেহেতু শুরুর দিকে এখনো পুরোপুরি চালু হয় নাই, সেক্ষেত্রে প্রথমটা দেখে ভালোই মনে হচ্ছে। আরো কদিন যাইলে হয়তো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা আরো গোছালোটা আসবে, আর একটু মেলার রূপটা আরো মেলার রূপে আসবে।
স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যগুলোতে সবার কাছে তুলে ধরাই লক্ষ্য বলছেন আয়োজকরা। উদ্বোধনের পরে আমরা চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে মেলার পূর্ণাঙ্গ রূপ যাতে ফিরে পাই সেই ব্যবস্থা আমরা করছি, এবং আমরা অন্যান্য যে সমস্ত উৎপাদিত পণ্য আছে সেই সমস্ত উৎপাদিত পণ্যের মালিক যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে। মেলায় এবার মোট স্টল রয়েছে 90টি। 12 এপ্রিল থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী 12 মে পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পালিয়ে থাকা স্বৈরাচারের দস্যুরাই ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মানিকগঞ্জে ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন শেষে তিনি আরও বলেন, সমস্ত গণতন্ত্রকামী মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। এখন আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করবে সে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। রিজভী আরও বলেন, এই সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে তা দেখা যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগলো কি করে। মানবেন্দ্রকে কিনতে পারেনি ফ্যাসিস্টরা, তাই মানবেন্দ্র তার সকল প্রতিভা দিয়ে সে পহেলা বৈশাখ উদযাপনের কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিল। এই কারণে তাকে টার্গেট করেছে। তার পরিবারকে হয়তো বাঁচিয়েছেন, হয়তো সম্পদের উপর দিয়ে গেছে, টার্গেট করে তারা আগুন দিয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে সাব রেজিস্ট্রার ইউনুস সোহেল ও তার অফিস সহকারী আসমা আক্তারের অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি দলিলে 500 থেকে 2000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় সাব রেজিস্ট্রার ইউনুস সোহেলকে, আর তার অফিস সহকারী আসমা আক্তার ও ঝাড়ুদারের মাধ্যমে সব ঘুষের টাকা আদায় করেন তিনি। এর প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানি হতে হয় বলে দাবি তাদের। দ্রুত সাব রেজিস্ট্রার সহ জড়িতদের অপসারণ ও বিচারের দাবি করেন তারা। অনিয়ম দুর্নীতির তথ্য চাওয়ায় সাতক্ষীরায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে 10 দিনের কারাদণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বেলা 12টায় জেলা প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরা সাংবাদিক সমাজ ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা সাংবাদিক টিপুর মুক্তি ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেলের প্রত্যাহারের দাবি করেন। এর আগে মঙ্গলবার একটি ভবন তৈরির কাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে যান কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি টিপু। এ সময় তথ্য চাওয়াকে কেন্দ্র করে কর্মকর্তাদের সাথে তার বাকবিতণ্ডা হয়। পরে তদন্ত ছাড়াই তাকে 10 দিনের কারাদণ্ড দেন ইউএনও শেখ মোহাম্মদ রাসেল। ঢাকার দোহারের জয়পাড়া বাজারের মুদি দোকানের জানালা ভেঙে নগদ টাকাসহ প্রায় 16 লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের যে কোনো সময়ে ঘটনা ঘটে। দোকানের মালিক জানান, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে ফোনে জানানো হয় দোকানে চুরি হয়েছে। পরে তিনি দেখেন চোরেরা জানালা কেটে প্রায় 12 লাখ টাকা মূল্যের সিগারেট, 3 লাখ টাকার মোবাইল রিচার্জ কার্ড ও নগদ 50 থেকে 60 হাজার টাকা সহ প্রায় 16 লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বাজারের পাহারাদাররা এই ঘটনায় জড়িত আছে বলে অভিযোগ করেন তিনি। মৌসুমের শুরু থেকেই খোলা বাজারে ধানের দাম ছিল বেশি। এতে সরকারি গুদামে আমন ধান চাল দিতে গিয়ে বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে মিলার ও চাষিদের। খাদ্য বিভাগের কর্মকর্তারাও বলছেন, দর বেশি থাকায় নেতিবাচক প্রভাব পড়েছে সরকারি সংগ্রহ কর্মসূচিতে। সরকারি গুদামে 33 টাকা কেজি দরে ধান, 46 টাকায় আতপ ও 47 টাকা দরে সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত খাদ্য অধিদপ্তরের। 10 লাখ টন আমন ধান চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয় নভেম্বরের শেষ দিকে। বগুড়ার ব্যবসায়ীদের দাবি, 28 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি গুদামে 6,35,000 টন আমন ধান চাল দিতে গিয়ে চাষি আর মিলারদের লোকসান হয়েছে অন্তত 330 কোটি টাকা। সরকার যে চালটা বিদেশ থেকে আনতেছে, দেশের অর্থনৈতিক ঘাটতি হচ্ছে এবং আমাদের মতো মিল মালিকেরাও মনে করেন ক্ষতিগ্রস্ত হতে পড়তেছে। মিল বন্ধ। এখান থেকে সরকারের বেরো আসতে হলে আমাদের মতো মিল মালিককে ভর্তুকি দিতে হবে, কৃষককে ভর্তুকি দিতে হবে। সরকার আমন মৌসুমে যখন চাল ক্রয় করছে ওই সময় 47 টাকা রেট দিছিল, কিন্তু আমরা কোনো সময় 47 টাকা পাই নাই, 48 টাকা ক্রয় করছি। আর খুচরা বাজারে এর চেয়ে বেশি ছিল। এবার এই মৌসুমে আর কি এর কমারা হয়নি আর কি। মৌসুম জুড়েই ধানের দাম বেশি থাকায় চালের বাজার এখনো চড়া বলছেন খুচরা ব্যবসায়ীরা। সরকার যে রেটটা বেঁধে দিয়েছিল যে 47 টাকা কেজি,
সে দর কখনো আমরা কিনতে পারিনি, তার উপরে সবসময় কেনা লাগছে। সরকারি গুদামে ধান চাল মজুতের সবচেয়ে বড় ভূমিকা রাখে উত্তরাঞ্চল, কিন্তু খোলা বাজারে বেশি দাম পাচ্ছেন চাষিরা, তাই কম দামে গুদামে দিতে আগ্রহ কম। এতে লক্ষ্য পূরণ হচ্ছে না বলছেন খাদ্য কর্মকর্তা। ওটাকে ময়েশ্চার ফ্রি করে আনতে গেলে দেখা যাচ্ছে যে দামের পার্থক্য হয়ে যাচ্ছে। তারা আমাদের এখানে যে মূল্য পাচ্ছে তার চেয়ে বাজারে বেশি পাচ্ছিল, বাজারে লাভবান হয়েছে, এই জন্য তারা গুদামে ধান দিতে আগ্রহী হয়নি। খাদ্য অধিদপ্তরের হিসেবে আমন মৌসুমে দেশে চাল দেওয়ার সক্ষমতা ছিল 12,504টি মিলের, কিন্তু লোকসান হয় চুক্তি করেনি 4,140টি চাল কল। এবারও লোকসানের আশঙ্কায় সরকারের সাথে চুক্তি করেনি তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বামনী নদীর ভাঙন রোধে ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে চর এলাহি ইউনিয়নের চর কচ্ছপিয়ার ভাঙন এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বর্তমানে বামনী নদী যেভাবে ভাঙছে তাতে আগামী বর্ষায় নদী তীরবর্তী বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার বিলীন হয়ে যাবে। এই পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে ক্লোজার নির্মাণ এবং রেগুলেটর চালুর দাবি জানান তারা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।